हाय स्टूडेंट्स आमी दीपान्विता मैडम आमार यूट्यूब चैनल नूतन और एक भिडियोते तुम्हारे सकलके स्वागत। आज के आमी जेटा आलोचना करब सेटा हच्छे जीवमंडल थेके विभिन्न धरनेर बास्तुतंत्र। एर आगे जीवमंडल अर्थात तुम्हारे जे फिफ्थ चैप्टार 12 अर्थात थार्ड सेमिस्टारे जे फिफ्थ चैप्टार सेखाने जीवमंडल प्रथम एक इंट्रोडक्शन क्लास सेखाने जीवमंडल जीवमंडलेर विस्तार जीवमंडलेर श्रेणीविभाग जीवमंडलेर उपादान इत्यादिगुलो आलोचना करा हयेछे। तारपरे द्वितीय पर्वे आलोचना करा हयेछे बास्तुतंत्र बास्तुतंत्रेर उपादान बास्तुतंत्र कथाटी के प्रथम व्यवहार करें एवं बास्तुतंत्र सम्पर्कित विभिन्न टार्म बास्तुतंत्रेर संज्ञा के कखन दिएछेन एछाड़ा बास्तुतंत्रेर गुरुत्व आज के तृतीय पर्व। ताहले आज के तुम्हारे क्लास 12 अर्थात थार्ड सेमिस्टारे स्टूडेंटদের জন্য ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু যে জিওগ্রাফি থার্ড সেমিস্টারে বাস্তুতন্ত্র আছে এরকম নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বাস্তুতন্ত্র কাজে লাগবে, কারণ এটি বায়োলজিরও একটা পার্ট। তোমাদের চ্যাপ্টারটি পড়তে খুবই ভালো লাগবে। শুরু করছি মূল আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কারণ আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে আলোচনার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে 9 রকমের এমসিকিউ সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক, অ্যাসারশন রিজনিং টাইপ, কেস ভিত্তিক প্রত্যেকটা ধরনের কোশ্চেন আলোচনা করে দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলে গেলে ওখানে গিয়ে তোমরা প্লেলিস্টে যাবে, এক একটা চ্যাপ্টার ধরবে, সমস্ত ক্লাস করে দেওয়া আছে। বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র, আমরা আগে বাস্তুতন্ত্র কাকে বলে সেটা আগের ক্লাসেই জেনেছি। বাস্তুতন্ত্র প্রাথমিকভাবে দু রকমের। সেটা কী রকম না, একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র যেটা স্বাভাবিকভাবেই হয়, আর একটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলতে কি না, প্রকৃতিতে যেটা অটোমেটিক্যালি আছে। ধরো অরণ্যের বাস্তুতন্ত্র, অরণ্যে গাছপালা অর্থাৎ সবুজ উদ্ভিদ, সেখানে যেমন হরিণ আছে তৃণভোজী, আবার তাদেরকে খাওয়ার জন্য বা তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য যে খাদক তারা অর্থাৎ মাংসাশী প্রাণীও আছে। এইভাবে উৎপাদক খাদক এবং শক্তির যে মূল উৎস সূর্য, এছাড়া জড় উপাদান জল, মাটি, বায়ু ইত্যাদির মধ্যে যে তন্ত্র বা সিস্টেম গড়ে ওঠে সেটাই তো বাস্তুতন্ত্র। তাহলে এটা যখন অরণ্যের বাস্তুতন্ত্রের কথা বলছি তখন সেটা স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে গঠিত বাস্তুতন্ত্র। কিন্তু ধরো একটা কৃষিভূমি, সেখানে বাস্তুতন্ত্র, কৃষিভূমিতে আমি কি ফসল উৎপাদন করব তার উপর ডিপেন্ড করছে সেখানকার বাস্তুতন্ত্র কীরকম হবে। ধান ক্ষেতের বাস্তুতন্ত্র একরকম, ধান ক্ষেতের প্রথম অবস্থায় সারা সময়টাই গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন, শেষের দিকটাই শুষ্ক আবহাওয়া। আলুর ক্ষেতের নিশ্চয়ই একই রকম হবে না। তো এই যে কৃষিভূমির বাস্তুতন্ত্র, সেখানের যে গাছপালা, সেখানের যে ছোট খাদক থেকে বড় খাদক, সেগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তাই কৃত্রিম বাস্তুতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা বাস্তুতন্ত্র। তবে শুধুমাত্র প্রাকৃতিক আর কৃত্রিম বাস্তুতন্ত্র নয়, বাস্তুতন্ত্রের অনেক রকমের শ্রেণীবিভাগ আছে। কীরকম? জীবের বাসস্থানের ভিত্তিতে, অর্থাৎ জীব কোথায় বাস করছে, স্থলে না জলে। আবার স্থলের মধ্যে কোথাও তুন্দ্রা অঞ্চল, কোথাও মরু অঞ্চল, কোথাও বনভূমি। জলের মধ্যে কোথাও সমুদ্র, কোথাও হ্রদ, কোথাও পুকুর, অর্থাৎ কোথাও প্রবহমান জলধারা, কোথাও স্থির জল। তো এই যে জীবের বাসস্থানের ভিত্তিতে বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ হয়ে থাকে। আবার ধরো উৎপত্তি অনুসারে, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে বিভিন্ন উপাদানগুলো তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, তাদের উৎস কী, সেই দিক থেকেও বাস্তুতন্ত্রকে শ্রেণীবিভাগ করা হয়। 3 নাম্বার, বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ করতে গিয়ে তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে আমরা উৎপাদক, খাদক, বিয়োজক এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখবো। তাহলেই মোটামুটি তোমরা বুঝে যাবে, ওখান থেকে যা এমসিকিউ আসবে পুরোটাই করতে পারবে। বাস্তুতন্ত্রের আকৃতি অনুসারে, তাহলে জীবের বাসস্থানের ভিত্তিতে, উৎপত্তি অনুসারে, বাস্তুতন্ত্রের আকৃতি অনুসারে
আবার বাস্তুতন্ত্রের স্থায়িত্ব অনুসারে, বাস্তুতন্ত্রের উপাদান অনুসারে। তাহলে মোট 5টা ভাগে ভাগ করব। জীবের বাসস্থানের ভিত্তিতে 1 নাম্বার, 2 নাম্বার উৎপত্তি অনুসারে, 3 নাম্বার বাস্তুতন্ত্রের আকৃতি অনুসারে, 4 নাম্বার বাস্তুতন্ত্রের স্থায়িত্ব অনুসারে, 5 নাম্বার বাস্তুতন্ত্রের উপাদান অনুসারে। প্রথমে বাসস্থানের ভিত্তিতে বলি যে বাসস্থানের ভিত্তিতে আমি প্রথমে বললাম যে স্থলজ, যারা স্থলে বাস করে, অর্থাৎ উৎপাদক থেকে খাদক সমস্ত ব্যাপারটাই স্থলভাগের মধ্যে হবে। স্থলভাগের বিভিন্ন পরিবেশ অনুযায়ী যে বাস্তুতন্ত্রের সৃষ্টি হয় তাকে স্থলজ বাস্তুতন্ত্র বলে। আমরা জানি পৃথিবীর প্রায় 30 ভাগ এলাকা স্থলভূমি, বাকি 70% এলাকা জলভূমি। এই 70% এলাকায় জলের মধ্যে যে বাস্তুতন্ত্র সেটা জলজ বাস্তুতন্ত্র। তবে এই স্থলজ বাস্তুতন্ত্রকে কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন বনভূমির বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র। বনভূমির বাস্তুতন্ত্র, সেখানেও জড় উপাদান থাকবে, সজীব উপাদান থাকবে। সজীব উপাদানের মধ্যে উৎপাদক খাদক সব কিছুই থাকবে, আমরা সেভাবেই আলোচনা করব। বনভূমির বাস্তুতন্ত্র, সেখানে জড় উপাদান কি কি? জল, মাটি, বায়ু, বিভিন্ন অজৈব লবণ ইত্যাদি। সজীব উপাদান কি কি? না অরণ্যে বসবাসকারী বিভিন্ন প্রাণী, তারা উৎপাদক খাদক বিয়োজক বিভিন্ন রকমের। উৎপাদক কি কি? না সূর্যালোকের উপস্থিতিতে ছোট বড় গাছ জন্মায়, লতা, গুল্ম, ফার্ন ইত্যাদি। যারা নিজেদের দেহে ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারে, তারাই হচ্ছে উৎপাদক। খাদক কারা? খাদকরা পরভোজী, খাদ্যের ব্যাপারে উৎপাদকের উপর নির্ভরশীল। তাদের মধ্যে কেউ তৃণভোজী হতে পারে, কেউ মাংসাশী হতে পারে, অর্থাৎ কেউ সরাসরি ঘাস পাতাকে খায়, আর সরাসরি ঘাস পাতাকে খাচ্ছে যারা, তাদেরকে বলছে তৃণভোজী। সেই তৃণভোজীকে কেউ খায়। সেই হিসাবে প্রাথমিক খাদক উৎপাদককে সরাসরি খায়। কাঠবিড়ালি, হরিণ, বানর, হাতি, জেব্রা, জিরাফ, খরগোশ, বিভিন্ন প্রজাতির পাখি, কীটপতঙ্গ, এরা হচ্ছে প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার। গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার, এরা কারা? এরা প্রাথমিক খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে। ব্যাঙ, সাপ, পতঙ্গভুক বিভিন্ন রকমের প্রাণী, পাখি, শিয়াল, হায়না, নেকড়ে, বাঘ, সিংহ, এরা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি খাদক, সেকেন্ডারি কনজিউমার। সর্বোচ্চ খাদক কারা? বাজ পাখি, ময়ূর, বাঘ, চিতাবাঘ ইত্যাদি হচ্ছে সর্বোচ্চ খাদক। বিয়োজক কারা? মাটিতে অবস্থিত ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসেটিস প্রভৃতিরা হচ্ছে বিয়োজক। এরা জীবদেহের মৃত ও গলিত যে জটিল পদার্থগুলো তাকে ভেঙে সরল যৌগ এবং মৌল উপাদানে পরিণত করে পুনরায় মাটিতে বা পরিবেশে মিশিয়ে দেয় বা ফিরিয়ে দেয়। ফলে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ জীবদেহের গঠনের উপযোগী যে মৌলগুলো সেগুলো উদ্ভিদ আবার পুনরায় গ্রহণ করতে পারে। এটা গেল অরণ্যের বাস্তুতন্ত্র। তৃণভূমির বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম অফ গ্রাসল্যান্ড। পৃথিবীর স্থলভূমির প্রায় 70 ভাগ অংশ, স্থলভাগ বললাম পৃথিবীর যে মোট আয়তন তার মধ্যে 30 ভাগ, 29 সামথিং, সেটাকে 30 ভাগ ধরলাম ধরো। ওই স্থলভূমির আবার 19% 19% অঞ্চল জুড়ে আছে তৃণভূমি। উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধেই 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অংশে তৃণভূমির বিস্তার সবচেয়ে বেশি। এই অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ কত? এই অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব একটা বেশি নয়। বেশি নয় বলে বড় বড় গাছের বদলে এখানে ঘাস জন্মায়। বৃষ্টিপাত মোটামুটি 50 সেন্টিমিটারের নিচে থাকে। গড়ে বৃষ্টিপাত 25 থেকে 27 সেন্টিমিটার যে অঞ্চলে, সেখানে তৃণভূমির বিস্তার বেশি লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা, মানে যেখানে তৃণভূমি সেখানে তাপমাত্রা চরমতা লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায়, কিন্তু শীতকালে তাপমাত্রা আবার 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়। এশিয়ার এরকম একটা তৃণভূমির নাম স্টেপ। যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার কথা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেরি এরকম একটা তৃণভূমির উদাহরণ। অস্ট্রেলিয়ার ডাউনস এরকম একটা তৃণভূমির উদাহরণ। এই তৃণভূমির বাস্তুতন্ত্রের অজৈব উপাদানগুলো কি কি? তৃণভূমির বাস্তুতন্ত্রের অজৈব উপাদানগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি মৌল। এগুলো কীরকম হিসাবে থাকে? না ধরো কার্বন ডাইঅক্সাইড হিসাবে, জল হিসাবে, নাইট্রেট, সালফেট, ফসফেট প্রভৃতি থেকে এগুলো আসে। এগুলো গেল জৈব উপাদান, অজৈব উপাদান। তাহলে জৈব উপাদান আগেও যেভাবে বলেছি সে একই কথা, অর্থাৎ উৎপাদক থাকবে, খাদক থাকবে। আগেরটা অরণ্যের বলেছিলাম, এটা তৃণভূমি। উৎপাদককে বিভিন্ন ধরনের ঘাস, এখানে বিভিন্ন রকমের ঘাসের প্রজাতি, এছাড়া কিছু, এখানে তো বড় বড় গাছের কথা বলতে পারবো না, এছাড়া কিছু আগাছা, গুল্ম জাতীয় ছোট ছোট গাছ
তৃণভূমির মধ্যে দেখা যায়। খাদক কারা? প্রথম শ্রেণীর খাদক একই রকম, গরু, মহিষ, হরিণ, ভেড়া। তবে এখানে তৃণভূমি তো, এখানে হরিণের অতটা বেশি দেখা যাবে না। তৃণভূমিতে মোটামুটি গরু, মহিষ, ভেড়া এইগুলো, ছাগল, বিভিন্ন ধরনের পতঙ্গ, ফড়িং, উইপোকা, কেন্ন জাতীয় প্রাণী, এরা হচ্ছে প্রথম সারির খাদক, যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। দ্বিতীয় সারির খাদক বা সেকেন্ডারি কনজিউমার্স, তারা কারা? সাপ, গিরগিটি, ব্যাং, শিয়াল, পাখি, এরা ওই পতঙ্গ, ফড়িং, উইপোকা, কেন্ন, এদেরকে খেয়ে জীবন ধারণ করে। তৃতীয় শ্রেণীর খাদক অর্থাৎ তৃণভূমিতে তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে বাজ পাখি, ঈগল, পেঁচা, ময়ূর। এই যে সাপ, ময়ূর কিন্তু সাপ খায়, অর্থাৎ সাপ দ্বিতীয় সারির খাদক হলে ময়ূর কিন্তু তৃতীয় সারির খাদক। এখানে বিয়োজক কারা? বিভিন্ন প্রকার, যেমন বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসেটিস, পেনিসিলিয়াম, মিউকর পেনিসিলিয়াম, এরা হচ্ছে মৃত গলিত দেহাবশেষের উপর জন্মায় এবং বিয়োজকের ভূমিকা গ্রহণ করে এবং মৃত গলিত বা পচন ধরা দেহগুলোকে এরা আবার পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়। তাহলে আমরা অরণ্যের বাস্তুতন্ত্র দেখলাম, তৃণভূমির বাস্তুতন্ত্র দেখলাম। এরপরে মরুভূমির বাস্তুতন্ত্র। মরুভূমি হলো ভূমিভাগের অত্যন্ত অনুর্বর এলাকা। আমরা সবাই জানি, মানে সেখানে কোনো কিছুই চাষবাস হয় না, বালি বালি চারদিক, রুক্ষ মরুভূমি, মানে রুক্ষ মানে সেখানে বৃষ্টিপাতের অনুপস্থিতি, ফলে গাছপালাও প্রায় নেই বললেই চলে। এইরকম জায়গায় কি জড় উপাদানই থাকবে, সজীব উপাদান কি থাকবে? আমরা এবার এগুলো একটু দেখে নেব। আচ্ছা, তার আগে বলতে গেলে বলতে হবে যে মরুভূমিতে আবহাওয়া বা জলবায়ুর ব্যাপারটা, যে এখানে দিনের উষ্ণতা প্রচণ্ড বেশি, রাত্রেবেলার উষ্ণতা কিন্তু বেশ কমে যায়, অর্থাৎ দিন রাত্রির উষ্ণতার পার্থক্য বেশ বেশি। দিন রাত্রির উষ্ণতার পার্থক্যকে কী বলে? উষ্ণতার প্রসর। অনেকে তোমরা ভুল করে বলে ফেলো প্রসার, প্রসার নয়, উষ্ণতার প্রসর। দিন এবং রাত্রির উষ্ণতার পার্থক্যকে বলে উষ্ণতার প্রসর। উষ্ণতার প্রসর খুব বেশি মানে কি না, দিনের বেলা উত্তাপ খুব বেশি এবং রাতের বেলা উত্তাপ খুব কম। এছাড়া এখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় নেই বললেই চলে, গড়ে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি বা তারও কম। কোনো কোনো জায়গায় হয়তো 3-4 বছর বৃষ্টিপাত হয় না, এরকমও মরুভূমি রয়েছে। এখানে দিনের বেলা তাপমাত্রা বেশি হলেও রাত্রেবেলা কিন্তু শীতল। এখানে জড় উপাদানগুলো কী কী? জড় উপাদান একই রকম, অর্থাৎ আলো থাকবে, তাপ থাকবে, বায়ু থাকবে। এখানে মাটির কথা বলবো না, মরুভূমির বালি থাকবে, খনিজ লবণ থাকবে, আর্দ্রতা, জল তুলনামূলক কম বা প্রায় নেই বললেই চলে, তবে আছে, এবং গাছও জন্মায়। কী কী গাছ সেটা এবার আমরা দেখব, কারণ আমরা এরপরে আসছি সজীব উপাদান। সজীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক কারা না, আমরা মরুভূমির যে গাছপালার প্যাটার্ন জানি, সেখানে মরুভূমিতে এমন কিছু গাছ জন্মায় যাদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, গাছের কাণ্ড, পাতা ইত্যাদির উপর মোম জাতীয় পদার্থের আবরণ থাকে, যাতে মানে গাছের দেহের ভেতরে যে জলটা আছে ওই জলটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে না পারে। এই যে পাতা কাঁটায় রূপান্তরিত হয় বা পাতার উপর মোমের আবরণ থাকে, গাছপালা কাঁটাযুক্ত হয়, এগুলোর উদাহরণ হচ্ছে বাবলা, ফণিমনসা, তেশিরা। এছাড়া কিছু কিছু বুনো, খেজুর, এক ধরনের তাল, এরা হচ্ছে এই মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বা উৎপাদক। এখানে খাদক কারা? যেসব প্রাণী ওই সমস্ত উদ্ভিদকে খেয়ে জীবন ধারণ করে তারাই হচ্ছে খাদক। তার মধ্যে প্রাথমিক খাদককে, প্রাথমিক খাদক বিভিন্ন পোকামাকড়, ছোট পাখি, ইঁদুর, আর একটা খুব গুরুত্বপূর্ণ যেটা মরুভূমিতে একমাত্র দেখা যায়, যাকে মরুভূমির জাহাজ বলে, উট। এরা প্রথম সারির খাদক, কারণ উট হচ্ছে তৃণভোজী। দ্বিতীয় সারির খাদক, এখানে যে প্রথম সারির খাদকের প্রত্যেকটাকেই দ্বিতীয় সারির খাদক খাবে এরকম নয়, যারা সরাসরি সবুজ উদ্ভিদকে খাচ্ছে তারা প্রথম সারির খাদক। তার মধ্যে যে কোনো একটাকে খেলেই, অর্থাৎ যারা সবুজ উদ্ভিদকে খাচ্ছে প্রথম সারির খাদক হলো, তাদের যে কোনো একটাকে খেলেই তখন কিন্তু দ্বিতীয় সারির খাদক হবে। যেমন গিরগিটি, গিরগিটি কী করে? ছোট ছোট পোকামাকড় খায়, চিল, সাপ, সাপ কী খায়? ব্যাঙ খায়। তাহলে এরা দ্বিতীয় সারির খাদক। সর্বোচ্চ খাদক বা তৃতীয় সারির খাদক কারা? চিল, ঈগল, সাপ। সাপ কেন না? সাপ ব্যাঙকে খায়, ব্যাঙ পোকামাকড়কে খায়, পোকামাকড় সরাসরি কীটপতঙ্গ
এই সবুজ উদ্ভিদকে খায়। তাহলে সবুজ উদ্ভিদ উৎপাদক, সেখান থেকে কীটপতঙ্গ প্রথম সারির খাদক, তাদেরকে খেলো ব্যাঙ দ্বিতীয় সারির খাদক, ব্যাঙকে খেলো সাপ তৃতীয় সারির খাদক। সাপকে আবার ময়ূর বাজ পাখি চতুর্থ সারির খাদক হতে পারে। ময়ূর বাজ পাখি এরা তৃণভোজীকেও খায়, আবার দ্বিতীয় সারি তৃতীয় সারির খাদককেও খায়, তাই এদেরকে সর্বোচ্চ সারির খাদকও বলে। বিয়োজক কারা? কিছু কিছু অণুজীব আছে, ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা মৃত প্রাণী উদ্ভিদ, একই রকম অন্যটাতে যেরকম বলেছি সেরকমই, যারা মৃত উদ্ভিদ এবং প্রাণীকে পচিয়ে গলিয়ে তাদের নিজেদের দেহে ধারণ করতে পারবে এরকম অণুজীব তৈরি করে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং পুনরায় পরিবেশে মাটি, বালি, বায়ুতে জমা করে দেয়, অর্থাৎ পরিবেশে ফিরিয়ে দেয়, তারাই হচ্ছে বিয়োজক। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করলাম? পুরোটাই স্থলজ বাস্তুতন্ত্র। এরপরে আসবে জলজ বাস্তুতন্ত্র, যেটাকে বলছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। জলজ বাস্তুতন্ত্রকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে একটা লবণাক্ত জলের বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে স্বাদু জলের বাস্তুতন্ত্র। লবণাক্ত জলের বাস্তুতন্ত্র বললেই আমাদের প্রথমেই মনে পড়বে সামুদ্রিক বাস্তুতন্ত্রের কথা। সাগর, মহাসাগর, নদীর মোহনা বা খাঁড়ি অঞ্চলে যেখানে খাঁড়িতে জল ঢুকে আসে, নদীর মোহনা অঞ্চলে যেখানে সাগরের জল প্রবেশ করে, সেই জায়গাগুলোতে লবণাক্ত জল ঢুকে আসে বলে সেটা হচ্ছে লবণাক্ত জলের বাস্তুতন্ত্র। লবণাক্ত জলের বাস্তুতন্ত্র বা সামুদ্রিক বাস্তুতন্ত্রকে আবার 5 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি না, প্রথম হচ্ছে গভীর সমুদ্র, যেটা ডিপ সি, গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র। প্রথমে ভাগ করলাম জলজ বাস্তুতন্ত্রকে লবণাক্ত, স্বাদু জলের। লবণাক্তকে আবার 5 ভাগে, একটা গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, 2 নাম্বার অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, 3 নাম্বার প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র, 4 নাম্বার দ্বীপের বাস্তুতন্ত্র। নদী সমুদ্রের মাঝে মাঝে দ্বীপ জেগে থাকে না, সেই দ্বীপের বাস্তুতন্ত্র। আবার লবণাম্বু উদ্ভিদ অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যের বাস্তুতন্ত্র। নর্মাল অরণ্যের সঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের কিন্তু অনেকটাই তফাৎ আছে, ম্যানগ্রোভ অরণ্যের বাস্তুতন্ত্র। তাহলে আরেকবার 5টা ভাগ বলে নিই। গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র যেটা ডিপ সি, অগভীর সমুদ্রে যেটা স্যালো সি, প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র যেটা কোরাল রিফ, দ্বীপের বাস্তুতন্ত্র যেটা ডেল্টার বাস্তুতন্ত্র, লবণাম্বু উদ্ভিদের যেটা ম্যানগ্রোভের বাস্তুতন্ত্র। এবার স্বাদু জলের বাস্তুতন্ত্র। স্বাদু জলের তো আমরা সবাই জানি যে স্বাদু জলের বাস্তুতন্ত্র মানেই পুকুরের বাস্তুতন্ত্র। আচ্ছা, তবে স্বাদু জলের বাস্তুতন্ত্রকেও আবার 3 ভাগে ভাগ করা যায়। নদ নদী বা প্রবাহমান বা লোটিক, LOTIC, লোটিক বাস্তুতন্ত্র। স্থির বা লেন্টিক, LENTIC, লেন্টিক জলের বাস্তুতন্ত্র। স্থির বা লেন্টিক জলের বাস্তুতন্ত্র কি? পুকুর, হ্রদ, জলাশয়। আর একটা প্রস্রবণের বাস্তুতন্ত্র। প্রস্রবণ বলতে স্প্রিং, প্রস্রবণের বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তর, এখানেও আমরা পড়ব উৎপাদক, খাদক, বিয়োজক। জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক কে কে? যারা সবুজ উদ্ভিদ গ্রহণ করে সরাসরি সবুজ উদ্ভিদকে নিজেদের দেহে ধারণ করে ক্লোরোফিলের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ বিভিন্ন জলে জন্মানো বিভিন্ন উদ্ভিদ এবং ফাইটোপ্ল্যাঙ্কটন। তার মধ্যে আছে শ্যাওলা, ঝাঁঝি, পদ্ম, শালুক, কচুরিপানা। এরা সবুজ উদ্ভিদ, এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে, এরা উৎপাদক। তাহলে প্রথম শ্রেণীর খাদক কারা? না যারা এই সবুজ উদ্ভিদ বা উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে। তারা কারা? না বিভিন্ন ধরনের প্রাণী প্লাঙ্কটন, জলে ভাসমান অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে উদ্ভিদ তাকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে যারা জীবন ধারণ করে তাদেরকে বলে প্রাণী প্লাঙ্কটন। বিভিন্ন প্রাণী প্লাঙ্কটন প্রথম সারির খাদক। এছাড়া জলজ কীটপতঙ্গ, লার্ভা, এরা যে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, এরা প্রথম সারির খাদক, কারণ এরা সবুজ উদ্ভিদকে খেয়ে জীবন ধারণ করে। দ্বিতীয় সারির খাদক কারা হবে? না দ্বিতীয় সারির খাদক বলতে যারা এই ফাইটোপ্ল্যাঙ্কটনকেও খাবে, এমন নয় যে ফাইটোপ্ল্যাঙ্কটনকে শুধু জুপ প্ল্যাঙ্কটন বা প্রাণী প্ল্যাঙ্কটন খাবে। দ্বিতীয় সারির খাদক যারা, তারা প্রাণী প্ল্যাঙ্কটনকে খাবে, কীটপতঙ্গকে খাবে, লার্ভাকে খাবে, ইভেন ফাইটোপ্ল্যাঙ্কটনকেও খাবে। অর্থাৎ 2 ধরনের প্ল্যাঙ্কটন, জলজ কীটপতঙ্গ, লার্ভা ইত্যাদি খেয়ে যারা বেঁচে থাকে তারা হচ্ছে দ্বিতীয় সারির খাদক। তারা কে? না তারা হচ্ছে ছোট ছোট মাছ, ব্যাঙ। তৃতীয় সারির খাদক কারা? তৃতীয় সারির খাদক হচ্ছে বড় মাছ, বক, পানকৌড়ি, মাছরাঙা, সারস, এরা হচ্ছে তৃতীয় সারির খাদক। এবারে যেটা আসি, আমরা প্রত্যেকটাতেই যেটা আলোচনা করে এসেছি, তৃণভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র, এখানেও সেটা বিয়োজক।
বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ছত্রাকই হচ্ছে বিয়োজক। এরা মৃত যে দেহ, সেই মৃতদেহকে বিয়োজিত করে পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়। বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি মৃতজীবীরা জলাশয়ের বাস্তুতন্ত্রে বিয়োজকের কাজ করে। এইটা প্রথমে তো আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা অবস্থান অনুসারে, স্থলজ জলজ। এবার উৎপত্তি অনুসারে, আমি 2 নম্বরে বলেছিলাম উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে দুটো ভাগ, প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিক বাস্তুতন্ত্র, হয়তো একই বাস্তুতন্ত্রগুলো ঘুরে ঘুরে আসবে, কিন্তু এখানে উৎপত্তি কিভাবে হয়েছে না, কোনোটা প্রাকৃতিক বা স্বাভাবিকভাবে, আবার কোনোটা কৃত্রিমভাবে। তাহলে প্রাকৃতিক বাস্তুতন্ত্র কোনটা? যে সমস্ত বাস্তুতন্ত্র প্রকৃতিকে নিজে থেকেই সৃষ্টি হয়েছে সেগুলোকে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলে। যেমন স্থলভূমির বাস্তুতন্ত্র, জলাভূমির বাস্তুতন্ত্র। স্থলভাগের বাস্তুতন্ত্র কোনটা? যেমন বনভূমির বাস্তুতন্ত্র আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, আর ডিটেল আলোচনা করব না। তৃণভূমির বাস্তুতন্ত্র স্থলজ, মরুভূমির বাস্তুতন্ত্র স্থলজ। তাহলে জলাভূমির বাস্তুতন্ত্র কোনটা না, একটু আগে আমরা জলাভূমির বাস্তুতন্ত্রগুলো স্বাদু জলের, লবণাক্ত জলের আলোচনা করে এলাম। তো এখানে জলাভূমির বাস্তুতন্ত্রকে আবার 2 ভাগে ভাগ করা যায়। মিষ্টি জলের বাস্তুতন্ত্র, যেটা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। মিষ্টি জলের বাস্তুতন্ত্র 2 ধরনের, একটা লোটিক বাস্তুতন্ত্র, একটা লেন্টিক বাস্তুতন্ত্র। আর একটা হচ্ছে লোনা জলের বাস্তুতন্ত্র বা মেরিন ইকোসিস্টেম। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, গভীর সমুদ্র, খাঁড়ি, ভেড়ির বাস্তুতন্ত্র হচ্ছে, এগুলো হচ্ছে লোনা জলের বাস্তুতন্ত্র। তাহলে এগুলো প্রাকৃতিক বাস্তুতন্ত্র। তাহলে কৃত্রিম বাস্তুতন্ত্র কোনটা? মানুষের তৈরি হচ্ছে যে কোনো বাস্তুতন্ত্রই কৃত্রিম বাস্তুতন্ত্র। তাহলে এটা বুঝতেই পারছো উৎপত্তি অনুসারে। প্রথমেরটা পড়লাম অবস্থান অনুসারে স্থলজ জলজ, তারপরে উৎপত্তি অনুসারে কৃত্রিম স্বাভাবিক। কৃত্রিম বাস্তুতন্ত্র মানুষের তৈরি ক্ষেত, মানুষের তৈরি পুকুর, মানুষের তৈরি শহর, মানুষের তৈরি গ্রাম। গ্রামের বাস্তুতন্ত্র, শহরের বাস্তুতন্ত্র, শস্যক্ষেত্রের বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, এগুলো হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। এরপরে যে প্রথমে যে 5টা ভাগ পড়েছিলাম, এরপরে আসছে আকৃতি অনুসারে বাস্তুতন্ত্র। আকৃতি অনুসারে বাস্তুতন্ত্র কত প্রকার? আকৃতি অনুসারে বাস্তুতন্ত্র 4 প্রকার। সেগুলো কি কি? প্রথমত ম্যাক্রো, MACRO, ম্যাক্রো ইকোসিস্টেম বা বৃহৎ বাস্তুতন্ত্র। যেসব বাস্তুতন্ত্র আয়তনে বিশাল তাদেরকে ম্যাক্রো ইকোসিস্টেম বলে, যেমন সমুদ্রের বাস্তুতন্ত্র। মেসো ইকোসিস্টেম, মাঝারি আকারের ইকোসিস্টেমকে মেসো ইকোসিস্টেম বলে, যেমন তৃণভূমির বাস্তুতন্ত্র, হ্রদের বাস্তুতন্ত্র। 3 মাইক্রো ইকোসিস্টেম, ক্ষুদ্রাকার ইকোসিস্টেমকে মাইক্রো, একদম ছোট 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 ইকোসিস্টেমকে, যেমন একটা ছোট পুকুর, একটা ছোট ক্ষেত, এরকমকে বলতে মাইক্রো ইকোসিস্টেম। তাহলে ম্যাক্রো, মেসো, মাইক্রো। আরও ছোট হলে কি হবে? ন্যানো ইকোসিস্টেম। অতি ক্ষুদ্রাকার ইকোসিস্টেমকে ন্যানো ইকোসিস্টেম বলে। সেটা কি বলো তো? ঘরে থাকে অনেকে, অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র। আবার যদি এটাকে প্রাকৃতিক আর কৃত্রিমের দিক থেকে দেখতে যাই, তাহলে অ্যাকোয়ারিয়াম কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র। এবারে স্থায়িত্ব অনুসারে, প্রথমে পড়লাম অবস্থান অনুসারে, তারপরে পড়লাম, দেখে নিচ্ছি আরেকবার আমরা কি কি একটু আলোচনা করে নেওয়া ভালো। প্রথমে আমরা পড়েছিলাম, মনে আসছে না, অবস্থান অনুসারে স্থলজ ছিল, জলজ ছিল। তারপরে পড়েছিলাম আমরা কি নিয়ে? উৎপত্তি অনুসারে, অর্থাৎ উৎপত্তি অনুসারে ছিল প্রাকৃতিক এবং কৃত্রিম। তারপরে কি পড়লাম? আকৃতি অনুসারে। আকৃতি অনুসারে কি ছিল? মাইক্রো, ম্যাক্রো, মাইক্রো, মেসো, ম্যাক্রো, তারপরে ন্যানো। এরপরে আমরা কি পড়বো? স্থায়িত্ব অনুসারে। কোনোটা স্থায়ী বাস্তুতন্ত্র, যে বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতা বহুদিন ধরে থাকে, অরণ্যের বাস্তুতন্ত্র, অরণ্যকে পুরো কেটে না সাফ করা পর্যন্ত অরণ্যের বাস্তুতন্ত্র থাকবে। নদীর বাস্তুতন্ত্র, নদীকে তো হাঁটিয়ে দেওয়া যায় না এক জায়গা থেকে অন্য জায়গায়, তাহলে নদীর বাস্তুতন্ত্র, এগুলো স্থায়ী বাস্তুতন্ত্র। তাহলে অস্থায়ী কোনগুলো? পুকুরের বাস্তুতন্ত্র, পুকুর আছে, 10 বছর পরে পুকুরটা বন্ধ করে দেওয়া যেতে পারে, তখন সেটা অস্থায়ী নয়। তবে অস্থায়ী বলতে গেলে অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র, কৃষিক্ষেত্রের বাস্তুতন্ত্র, এগুলো যখন খুশি পাল্টে যায়, অর্থাৎ স্থায়ী নয়। এবার আসবো লাস্ট 5 ভাগ, বাস্তুতন্ত্রের উপাদান অনুযায়ী। বাস্তুতন্ত্রের উপাদান অনুযায়ী বাস্তুতন্ত্র 2 রকমের, একটা হচ্ছে সম্পূর্ণ বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। সম্পূর্ণ বাস্তুতন্ত্র কোনটা? যে বাস্তুতন্ত্রে 4টি উপাদানই থাকে। কি কি 4টি উপাদান? উৎপাদক, খাদক, বিয়োজক, জড়বস্তু, সবগুলি যখন থাকে তখন সেটা সম্পূর্ণ বাস্তুতন্ত্র, যেমন পুকুরের বাস্তুতন্ত্র। তাহলে বলো তো অসম্পূর্ণ বাস্তুতন্ত্র কোনটা হবে?
যে বাস্তুতন্ত্রে এই 4টে উপাদানের মধ্যে একটা নেই বা দুটো নেই বা একাধিক নেই, তাকে কিন্তু সেটা একটা বাস্তুতন্ত্র, তাকে বলে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। একটুখানি ভেবে নাও তো কি হতে পারে? গুহার বাস্তুতন্ত্র। গুহাতে কি থাকে না? গুহাতে দেখবে একটা হরিণ গিয়ে লুকাচ্ছে, খরগোশ গিয়ে লুকাচ্ছে, বাঘ গিয়ে লুকাচ্ছে, যে কেউ গিয়ে থাকতে পারে, কিন্তু গুহাতে থাকে না কি? খাবার, উৎপাদক অনুপস্থিত। এটা হচ্ছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। এই গেল মোটামুটি বাস্তুতন্ত্রের একদম উৎপত্তি, প্রকৃতি, আকৃতি, অবস্থান, হ্যাঁ সবগুলোই বললাম, ইত্যাদি অনুসারে। অবস্থান, তারপরেরটা অবস্থানের পরে ছিল উৎপত্তি, আকৃতি, প্রকৃতি, একটা উপাদান, 5টা। আমি যখন তোমাদেরকে নোটসটা দেবো, অবশ্যই নোটসটাতে পুরোটাই তোমরা দেখতে পাবে, দেখার সুযোগ থাকবে। এখন যেহেতু পড়িয়ে যাচ্ছি ব্যাপারগুলো পুরোটা, তো ব্যাপারগুলো আমি যেমনভাবে রিকল করার চেষ্টা করছি, তোমরাও সেরকমভাবে বারবার করে মনে আনার চেষ্টা করবে, তাহলে দেখবে মনে থাকবে। এরপর তোমাদের কোশ্চেন থাকতে পারে, একটি আদর্শ বাস্তুতন্ত্রের বিবরণ দাও। কিন্তু তোমাদের তো এভাবে কোনো কোশ্চেন নেই, তোমাদের সমস্ত কিছু এমসিকিউ। তাই জন্য আমি এত কোশ্চেন আলোচনা করে দেবো এমসিকিউতে, যাতে পরীক্ষার জন্য কোনো রকম চিন্তা করতে হবে না। তাও আমি একটা আদর্শ বাস্তুতন্ত্রের উদাহরণ বলে রাখি। একটা পুকুরের বাস্তুতন্ত্র বা একটা বনের বাস্তুতন্ত্র হচ্ছে একটা আদর্শ বাস্তুতন্ত্রের উদাহরণ। কেন না? পুকুরের বাস্তুতন্ত্রের কথাই যদি বলি, তাতে সব কিছু রয়েছে: উৎপাদক, খাদক, বিয়োজক, অজীবজাত বা জড় উপাদান। উৎপাদক কে কে? না, উৎপাদক বলতে এখানে শ্যাওলা, বিভিন্ন রকমের ছোট বড় সবুজ উদ্ভিদ, যাদেরকে আমরা ফাইটোপ্লাঙ্কটন এবং সবুজ উদ্ভিদ বলছি। ফাইটোপ্লাঙ্কটন কারা? না, জলে ভাসমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণুবীক্ষণিক যে উদ্ভিদ, তারা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। জলের অভ্যন্তরে যতদূর পর্যন্ত সূর্যালোক প্রবেশ করতে পারে, ততদূর পর্যন্ত এই ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি দেখা যায়। এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইটোপ্লাঙ্কটনের নাম কি জানো? নস্টক, অ্যানাবিনা, ভলভক্স, অসিলোটোরিয়া, ইউগ্লিনা, মেলোসিরা, এরা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এরা সূত্রাকার শৈবাল, বিভিন্ন প্রকার সূত্রাকার শৈবাল, সবুজ শৈবাল, যারা জলে ভাসমান অবস্থায় থাকে। তার উদাহরণ স্পাইরোগায়রা, ইডোগোনিয়াম, কারা ইত্যাদি। পুকুরের জলে খাদক কারা? খাদক প্রাথমিক খাদক, যেটা হচ্ছে সবুজ উদ্ভিদকে বা ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে। অ্যামিবা, প্যারামিসিয়াম, কোপিপডস, সাইক্লপস, ডায়নোফ্ল্যাজেলেট, এরা প্রাথমিক খাদক। আর কারা? নেকটন। নেকটন বলতে কি না, বিভিন্ন প্রকার জলজ পতঙ্গ ও পতঙ্গের লার্ভা। বেন্থস কাদেরকে বলে? বেন্থস হচ্ছে গেঁড়ি, গুগলি, শামুক, ঝিনুক, এরা প্রথম শ্রেণীর খাদক। গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? ছোট ছোট মাছ, যেমন পুঁটি মাছ, বাটা মাছ, মোরলা মাছ। প্রগৌণ খাদক কারা? বড় বড় মাছ, যেমন শোল, বোয়াল, ভেটকি। সর্বোচ্চ খাদক কারা? বাজ পাখি, মাছরাঙা, ঈগল, সারস, ভোঁদড়। বিয়োজক কারা? জল এবং পাকে অবস্থিত মৃতজীবী অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। তাহলে উৎপাদক গেল, খাদকের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী বা সর্বোচ্চ শ্রেণীর খাদক গেল। এরপরে কি বাকি রইল? অজীবজ বা অ্যাবায়োটিক উপাদান। জল, মাটি, জলে দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলে দ্রবীভূত বিভিন্ন প্রকার খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, সূর্যালোক ইত্যাদি হচ্ছে জড় উপাদান। পুকুরের বাস্তুরীতি কিভাবে গঠিত হয়? পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদকরা পরিবেশ থেকে জল ও কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য উৎপাদন করে। এই খাদ্যে সৌরশক্তি কি হয়? রাসায়নিক শক্তিরূপে তার পাতায় আবদ্ধ হয়। প্রাথমিক খাদক কি করে? প্রাথমিক খাদক ওই যে সবুজ শ্যাওলা বা ছোটো ছোটো কীটপতঙ্গ, তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। গৌণ খাদক, ছোটো ছোটো মাছ ওই প্রাথমিক খাদকগুলোকে খায়। অবশেষে বড় বড় মাছ, তারা ওই ছোটো মাছগুলোকে খায়। এরপরে বিয়োজকরা কি করে? যে জলজ প্রাণী বা উদ্ভিদগুলো মারা গেল, তাদের দেহকে বিয়োজিত করে পুনরায় বাস্তুতন্ত্রে ফিরিয়ে দেয়। ফলে বাস্তুতন্ত্রের উপাদানগুলোর মধ্যে একটা সমতা রক্ষা হয়। আলোর ভেদ্যতা অনুসারে জলাশয়কে 3 ভাগে ভাগ করা যায়। আলো প্রবেশ করতে পারে এরকম অনুসারে। প্রথম অঞ্চলটা হচ্ছে লিটোরাল জোন।
LITTORAL লিটোরাল জোন, জলাশয়ের নিকটবর্তী অঞ্চল যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পড়ে, যেমন নদী, সমুদ্র, হ্রদ প্রভৃতির উপকূলবর্তী অঞ্চলে পর্যাপ্ত সংখ্যায় মূল দ্বারা আবদ্ধ উদ্ভিদ দেখা যায়। এটা হচ্ছে লিটোরাল অঞ্চল যেখানে পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ করে। এরপরে লিমনেটিক অঞ্চল, পুকুর, হ্রদ প্রভৃতি বদ্ধ জলাশয়ের উপরের অঞ্চল। এই অঞ্চলে প্রচুর আলোর উপস্থিতি দেখা যায় বলে একে ফটিক অঞ্চলও বলে। এই অঞ্চলে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন ও জলে ভাসমান উদ্ভিদ সবচেয়ে বেশি সংখ্যায় থাকে। এরপরে প্রোফান্ডাল অঞ্চল, এটি বদ্ধ জলাশয়ের গভীরতম অঞ্চল যেখানে আলো প্রায় পৌঁছায় না। সমুদ্রের ক্ষেত্রে এই অন্ধকার অঞ্চলকে লিমনেটিক অঞ্চল বলে। এখানে উদ্ভিদ বসবাস করতে পারে না, তবে কিছু কিছু জলজ প্রাণী দেখা যায়। তাহলে কি কি অঞ্চল বললাম? প্রথমের যে অঞ্চলটা সূর্যালোক প্রবেশ করতে পারে সেটা লিটোরাল অঞ্চল। লিমনেটিক অঞ্চল যেটা বদ্ধ জলাশয়ের উপরের অঞ্চল, পুকুর, হ্রদ ইত্যাদি, এখানে আলোর প্রচুর উপস্থিতি দেখা যায় বলে একে ফটিক অঞ্চলও বলে। আর একটা হচ্ছে প্রোফান্ডাল অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে অন্ধকার অঞ্চল, সমুদ্রের গভীরের অঞ্চল। এইরকমভাবে পুকুরের বাস্তুতন্ত্রের মতো যদি আবার একটা তোমাদেরকে বলে অরণ্যের বাস্তুতন্ত্রের উদাহরণ দিতে, সেখানে তোমরা অজীবজ উপাদানগুলো দেবে। একই কথা আমি আর বারবার বলছি না, কিন্তু যদি তোমাদের লং কোশ্চেন লিখতে হতো তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতো, যে অরণ্যের বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র। তবে একটা জিনিস উল্লেখ করে গেছিলাম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, সেটা একটু বলে নিই। আমাদের কাছাকাছি যদি ম্যানগ্রোভ অরণ্য দেখতে যাও, সেটা কাছাকাছি অবস্থিত। আমি মেদিনীপুর থেকে ভিডিওটা করছি। কাছাকাছি কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের বনভূমির বৈশিষ্ট্য আলাদা কেন? না, এখানে প্রায় জোয়ার ভাটা খেলে, মাটিতে লবণতার পরিমাণ বেশি, মাটিতে কাদার পরিমাণ বেশি, তাই ভিতরে সহজে মাটির অভ্যন্তরে সহজে বায়ু চলাচল করতে পারে না। ফলে এই রকম পরিবেশে উদ্ভিদ তার মূল বাইরে বেরিয়ে আসে শ্বাসের জন্য, তাকে শ্বাসমূল বলে। বারবার জোয়ার ভাটা খেলার জন্য গাছগুলোতে ঠেস দেওয়ার মতো শিকড় বেরোয়, যাদের ঠেসমূল বলে। এছাড়া জলের মধ্যে পড়ে বীজ ভেসে গেলে আর নতুন চারাগাছ জন্মাবে না বলে অদ্ভুত প্রক্রিয়ায় এরা এদের জনন প্রক্রিয়াটা সম্পন্ন করে। কীরকম সেটা? না, এটা মাতৃ জঠরে থাকা অবস্থায়, অর্থাৎ এই সুন্দরী, গরান, গেওয়া, এদের ফল যখন গাছের মধ্যে ঝুলছে সেই অবস্থাতেই অঙ্কুরোদ্গম হয়ে যায়। আমরা জানি ভ্রূণমূল আর ভ্রূণমুকুল বেরোয় অঙ্কুরোদ্গমের প্রথম অবস্থায়। ভ্রূণমূলটা মাটির তলার দিকে চলে যায়, ভ্রূণমুকুলটা উপরের দিকে ওঠে। এই ভ্রূণমূল বীজটা মাটিতে পড়ে ভ্রূণমূলটা মাটিতে গাঁথা হয়ে যায়, অর্থাৎ ভ্রূণমূল তৈরি হওয়ার পরে এই বীজটা মাটিতে পড়ে। তো এইটাকে বলছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থাতেই অঙ্কুরোদ্গম হচ্ছে। মায়ের পেটে বলতে গাছের মধ্যে থাকা অবস্থায়। এটা একটা নতুন ধরনের জরায়ুজ অঙ্কুরোদ্গম। টার্মটা জানলে, শ্বাসমূল জানলে, ঠেসমূল জানলে। এখানে কারা উৎপাদক? সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি গাছ। প্রথম সারির খাদক কারা? প্রথম সারির খাদক হচ্ছে পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ। দ্বিতীয় সারির খাদক কারা? সাপ, বানর, কচ্ছপ, সারস। তৃতীয় সারির খাদক কারা? তৃতীয় সারির খাদক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বন্য শূকর, জলে কুমির। এরপরে তোমরা একটুখানি শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ অঙ্কুরোদ্গমের ব্যাপারটা শুনলে, দরকার হলে 9, 10-এর বইতে গিয়ে আরেকবার পড়ে নেবে, তাহলে ওখান থেকে যা MCQ আসবে সমস্তগুলোই করতে পারবে। আচ্ছা, একটা জিনিস জানতে হবে আমাদেরকে, বায়োম কি? বায়োম কি আমি একদম জীবমণ্ডলের শুরুতে বলেছিলাম। নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবমণ্ডলকে বায়োম বলে। যেমন মরুভূমি অঞ্চলের বায়োম, তুন্দ্রা বায়োম, তৃণভূমির বায়োম। আর একটা জিনিস জানতে হবে, ইকোটোন। ধরো একটা জায়গায় আমরা বাসে করে যাচ্ছি, হঠাৎ করে আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে আসবো। তো কৃষিজ ক্ষেত আছে, ক্ষেতের পরে আস্তে 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 জঙ্গলটা শুরু হচ্ছে। এরকম করে ক্ষেতগুলো শেষ হওয়ার পরে কিছুটা দেখবে পোড়ো জমি পড়ে আছে, যেখানে না আছে ক্ষেতের বৈশিষ্ট্য, না আছে ঘন গাছপালা। ক্ষেতেরও কিছু বৈশিষ্ট্য, গাছপালারও কিছু বৈশিষ্ট্য, পুরোপুরি অরণ্য নয়,